সবার উপর শান্তি বর্ষিত হোক, এই প্রত্যাশা নিয়েই আমরা শুরু করব আমাদের আজকের এপিসোড শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন আর লাইক বাটনটি প্রেস করে আমাদের সাথেই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আমরা আশা করি আপনাদেরকে অনেক কিছু ভয়ানক ঘটনা শোনাতে পারবো। তো দেরি না করে এখন চলুন আমরা ঘটনায় চলে যাই। আর ঘটনা চলে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আমাদের আজকের এপিসোডটি হতে চলেছে একটি ঘটনার ধারাবাহিকতায়। আজকের একটি ঘটনা এত রোমাঞ্চকর এবং এই ঘটনার ভাজে বাজে রয়েছে অনেক প্রশ্নের সম্মুখীন আজকে আমাদেরকে হতে হবে। যাই হোক, শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। আমরা অনেকেই জানি বাংলাদেশ জেলার বান্দরবান পার্বত্য জেলা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এর ঐতিহ্যবাহী ও আদিবাসী সংস্কৃতির জন্য বেশ পরিচিত। বান্দরবানের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন মারমা, স্ম্রো, বম, ত্রিপুরা ইত্যাদি তাদের নিজস্ব সংস্কৃতির ও ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে আধ্যাত্মিক সাধনা এবং ভেষজ চিকিৎসায় কবিরাজি করে থাকেন। তারা বিভিন্ন রকমের চর্চা করে থাকেন। তারা মূলত গাছগাছরা এবং মন্ত্রের সমন্বয়ে চিকিৎসা করেন, যাদের স্থানীয় ভাষায় বৈদ্য বা কবিরাজ বলা হয়। আধ্যাত্মিক বা তান্ত্রিক জগতের মানুষেরা সাধারণত নিজের খুব একটা জনসমক্ষে আনেন না, তবে স্থানীয়ভাবে মারমা সম্প্রদায়ের অনেক বর্ষিয়ান ব্যক্তি আছেন যারা ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞানে পারদর্শী বলে পরিচিত। বিশেষ করে রেমাক্রি ও তানচির মতো দুর্গম এলাকায় প্রাচীন তান্ত্রিক পদ্ধতি চর্চার গল্প প্রচলিত আছে। এগুলো ঘাটাঘাটির মাধ্যমে অনেক রকমের গোপন তথ্যগুলো বেরিয়ে আসে। তার মধ্যে হতে একটি ঘটনা আমরা কালেক্ট করতে পেরেছি আর এটি আপনাদেরকে এখন শোনাতে যাব। 1970 এর দশকের বান্দরবান মানেই ছিল এক রহস্যময় জনপদ। তখন সাঙ্গু নদীর স্রোত ছিল তীব্র আর পাহাড়গুলো ছিল বর্তমানের তুলনায় অনেক বেশি ঘন এবং অন্ধকার। যোগাযোগ ব্যবস্থা বলতে ছিল কেবল মেঠোপথ আর নৌকা। আধুনিক কোনো প্রযুক্তি বা চিকিৎসার ছোঁয়া সেখানে পৌঁছায়নি বললেই চলে। মানুষ তখন প্রকৃতির খেয়াল আর অতিপ্রাকৃত শক্তির উপর অনেক বেশি নির্ভরশীল ছিল। সেই সময়ের একটি হাড়হিম করা সত্য ঘটনা শুরু করা হচ্ছে। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই। তার নাম রঞ্জন চাকমা। বয়স তখন আনুমানিক 35। রঞ্জন ছিলেন তৎকালীন বন বিভাগের একজন সাধারণ পাহারাদার। দীর্ঘদেহী, তামাটে গায়ের রং আর চোখ মুখে সবসময় একটা সজাগ ভাব। পরনে থাকতো মোটা সুতির ধুতি আর একটা পুরনো ফতুয়া। তার বিশেষত্ব ছিল তার সাহসিকতা। যে গভীর জঙ্গলে সাধারণ মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পেত, রঞ্জন সেখানে লণ্ঠন হাতে একা রাত পার করে দিতে পারতেন। 1974 সালের এক বর্ষণমুখর রাতের এই ঘটনা। সে সময় বান্দরবানের রুমা উপজেলার গহীন অরণ্যের এক প্রান্তে খবর রটে যায় যে পাহাড়ি এক পুরনো তান্ত্রিককে অভিশাপে একটি নির্দিষ্ট পাড়ার মানুষ অদ্ভুত অসুখে মারা যাচ্ছে। তান্ত্রিকের নাম ছিল উমং। লোকে বলতো উমংয়ের বয়স 100 ছাড়িয়েছে, কিন্তু সে এখনো পাহাড়ি গুহায় বসে এমন কিছু শক্তির সাধনা করে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। রঞ্জন চাকমা এসব টুকটাক বা অতিপ্রাকৃত বিষয়ে বিশ্বাস করতেন না, কিন্তু একদিন তার ডিউটি পড়ল সেই অভিশপ্ত পাড়ার ঠিক পাশের বনাঞ্চলে। আকাশ ভেঙে বৃষ্টি নামছে, ঝিঝি পোকার ডাক ছাপিয়ে মাঝে মাঝে ভেসে আসছে কোনো এক অজানা বন্য পশুর চিৎকার। রঞ্জন তার বাঁশের তৈরি করে বসে যখন তামাকের পাইপটা ধরাচ্ছিলেন, ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন দূরের সেই তান্ত্রিক উমংয়ের পাহাড়ের চূড়ায় একটা নীল রঙের আলো অদ্ভুতভাবে জ্বলছে আর নিভছে। 1974 সালে যখন কেরোসিন বা লণ্ঠন ছিল একমাত্র ভরসা, সেখানে এমন নীলচে বৈদ্যুতিক আভা দেখে রঞ্জন কিছুটা হকচকিয়ে গেলেন। রঞ্জন ভাবলেন হয়তো কেউ বিপদে পড়েছে।
হাতে একটা দা আর পুরনো টর্চ লাইট, যার ব্যাটারি তখন প্রায় শেষ, নিয়ে তিনি পাহাড়ের ডাল বেয়ে উঠতে শুরু করলেন। বৃষ্টির পিচ্ছিল পথ পেরিয়ে যখন তিনি গুহায় মুখে পৌঁছালেন, দেখলেন সেখানে কোনো আলো নেই, কিন্তু একটা তীব্র পচা মাংসের গন্ধ বাতাসে ভাসছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা খসখসে কণ্ঠস্বর ভেসে এলো, রঞ্জন, তুই যে আজ আসবি সেটা তোর জন্মের আগেই লেখা ছিল। রঞ্জন থমকে দাঁড়ালেন। এই নির্জন পাহাড়ে উমং তান্ত্রিক তার নাম জানল কি করে? তিনি টর্চ লাইটটা নিবু আলোতে যা দেখলেন তাতে তার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। পাথরের এক বিশাল আসনের উপরে বসে আছে হাড় ঝিরঝিরে এক মানুষ, যার গায়ের চামড়া ঝুলে পড়েছে আর চোখ দুটো যেন আগুনের আভা বের হচ্ছে। উমংয়ের সামনে রাখা আছে কিছু পুরনো হাড় আর রক্ত দিয়ে আঁকা কিছু রহস্যময় চিহ্ন। উমং হাসল। সে হাসিতে কোনো শব্দ পেল না, শুধু এক অদ্ভুত কম্পন পেল রঞ্জন। সে রঞ্জনের দিকে একটা শুকনো হাড় এগিয়ে দিয়ে বলল, তোর সাথে যে ছায়াটা এসেছে ওকে বাইরে রেখে একা আয়। তখন রঞ্জন পেছনে ফিরে তাকালেন। সেখানে কেবল অন্ধকার, কিন্তু তার মনে হলো সত্যি তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। এদিকে রঞ্জন চাকমা সাধারণ মানুষের মতো ভয় পেয়ে পেঁচিয়ে যাওয়ার পাত্র ছিলেন না। তার মনে একদিকে পাহাড়ি জেদ আর অন্যদিকে কৌতূহল। এই বুড়োতান্ত্রিক তাকে আর তার ছায়াকে নিয়ে কি বলতে চাইছে তা তাকে জানতেই হবে। তিনি সাহস সঞ্চয় করে গুহার ভেতর আরো 2 পা বাড়ালেন। উমং তান্ত্রিকের ঠোঁটের কোণে একটা কুটিল হাসি ফুটে উঠল। সে হাতের ইশারায় রঞ্জনকে তার সামনে বসতে বলল। রঞ্জন যখন বসলেন তখন খেয়াল করলেন তান্ত্রিকের সামনে রাখা সেই হাড়গুলো কাঁপছে, যেন ওগুলোর ভেতরে এখনো প্রাণ অবশিষ্ট আছে। উমং বলতে শুরু করলো, কিরে, তুই ভাবছিস তুই একা? এই যে 1974 সাল, এই যে পাহাড়, এগুলো তো শুধু সময়ের একটা পর্দা। এই পর্দার ওপারে যা আছে তা দেখার ক্ষমতা তোর নেই, কিন্তু আজ থেকে তুই দেখবি। এই কথা বলার পরপরই রঞ্জন চাকমার শরীরটা শিউরে উঠল। একটি পুরনো অভিশপ্ত তলোয়ার ঠিক এই মুহূর্তেই গুহার এক অন্ধকার কোণ থেকে একটা ধাতব শব্দ ভেসে এলো। রঞ্জন চাকমা শুনতে পারলেন যে অনেকগুলো কাঁচ একসাথে যেন ভেঙে গেল, ঝনঝন করে আওয়াজ শুরু হয়ে গেল। রঞ্জন চাকমা তখন ভয় পেয়ে ওনার হাতে থাকা সেই ছোট্ট আলোর উৎসটি তিনি ওই টর্চে ম্লান আলো সেখানে ফেললেন। তিনি দেখলেন সেখানে ধুলোবালিতে মাখা একটা পুরনো তলোয়ার পড়ে আছে, তবে তলোয়ারটি সাধারণ কোনো তলোয়ারের মতো নয়। এর হাতলটি মানুষের খুলির আদলে তৈরি এবং ব্লেডটা অদ্ভুতভাবে কালো। উমং তখন হেসে উঠল, বলল, এই তলোয়ারটি কোনো মানুষের হাতের নয় রঞ্জন। এটি ছিল এই পাহাড়ের প্রাচীন রক্ষকের। গত 50 বছর ধরে এটি শান্ত ছিল, কিন্তু আজ রাতে এটি তোকে বেছে নিয়েছে, কারণ তোর বংশের সাথে এর এক পুরনো ঋণ আছে। তখন রঞ্জন অবাক হয়ে বললেন, আমার বংশের ঋণ? আমি তো সাধারণ এক পাহারাদার। তখন তান্ত্রিক উঠে দাঁড়ালো। তার লম্বা নখ দিয়ে সে রঞ্জনের কপালে একটা তিলক এঁকে দিল, তাও আবার পচা রক্ত দিয়ে। তান্ত্রিক বলল, তোর দাদা যিনি এই বনেই নিখোঁজ হয়েছিলেন 1920 সালে, তিনি এই তলোয়ারের অভিশাপ মুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। কিন্তু
তার রক্ত তো তোর শরীরে বইছে। আমি যা বলি শোন, আজ রাতে তোকে এই তলোয়ার নিয়ে যেতে হবে সাঙ্গু নদীর সেই বাঁকে যেখানে পানি স্থির থাকে। তারপর সেখানে গিয়ে বাকি কাজটুকু তোর করতে হবে। তখন রঞ্জন বাধ্য হয়েই তলোয়ারটি হাতে নিলেন। ধরার সাথে সাথেই তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার মনে হতে লাগলো তলোয়ারটি তার হাতে নয়, বরং তার আত্মা আঁকড়ে ধরেছে। তিনি গুহা থেকে বেরিয়ে আসলেন। বৃষ্টি তখন থেমে গেছে, কিন্তু চারদিকে কুয়াশা এত ঘন যে হাতের তালুও দেখা যাচ্ছে না। সাঙ্গু নদীর দিকে যাওয়ার পথে রঞ্জন এক অদ্ভুত দৃশ্য দেখলেন। 1974 সালের সেই নির্জন মেঠোপথের ধারে একদল মানুষ সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে। তাদের সবার পরনে ধবধবে সাদা কাপড়, কিন্তু কারো মাথায় কোনো মুখের আকৃতি তিনি দূর থেকে স্পষ্ট লক্ষ্য করতে পারছেন না। তারা নিঃশব্দে রঞ্জনের পাশ দিয়ে চলে আসলো এবং রঞ্জনের সামনে দিয়ে তারা হেঁটে চলে গেল। তাদের মুখে কোনো আকৃতি সে দেখতে পেল না, শুধু মুখমণ্ডল, একটা মাথার পিণ্ড যেন এই মানুষের মাথায় লাগানো আছে, এরকম একটি অবস্থায় তারা হেঁটে যাচ্ছে। তবে সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, সেই সারির একবারে শেষে থাকা মানুষটি রঞ্জনের সামনে এসে থামল। তার মুখ ছিল না ঠিকই, কিন্তু সে যখন হাত বাড়ালো, রঞ্জন দেখলেন সেই হাতের কবজিতে ঠিক তার দাদার ব্যবহৃত পুরনো পিতলের আংটিটা জ্বলজ্বল করছে। সেই অশরীরী অবয়বটি রঞ্জনের কানে কানে ফিসফিস করে বলে উঠল, রঞ্জন, ওটা দিস না, ওটা দিলে আমরা কেউ মুক্তি পাবো না। রঞ্জন চাকমার শরীরটা তখন একটু কেঁপে উঠল। শৈশবে শোনা বাবার সেই গল্পটা তার মনে পড়ে গেল আজ। তার দাদা যখন নিখোঁজ হন তখন তার হাতে ঠিক এই পিতলের আংটিটাই ছিল। দাদার এই ছায়ামূর্তির আকুতি রঞ্জনের মনে সংশয় জাগালো। তিনি বুঝলেন তান্ত্রিক উমং তাকে দিয়ে এমন কিছু করাতে চাচ্ছে যা হয়তো এই অশরীরী আত্মাগুলোর জন্য চিরস্থায়ী বন্দিত্ব নিয়ে আসবে। রঞ্জন তলোয়ারটি শক্ত করে ধরলেন। তিনি সাঙ্গু নদীর দিকে না গিয়ে উল্টো পথে দৌড়াতে শুরু করলেন। তান্ত্রিকের নির্দেশ অমান্য করে তিনি চাইলেন এই অভিশপ্ত তলোয়ারটি কোনো পবিত্র স্থানে বা মাটির গভীরে পুঁতে ফেলবেন। কিন্তু তিনি জানতেন না যে 1974-এর দশকের সেই নির্জন পাহাড়ে তান্ত্রিকের কথার অবাধ্য হওয়ার পরিণাম কি হতে পারে। সময়ের বিভ্রম ও আদিম এক গ্রাম দৌড়াতে দৌড়াতে রঞ্জন লক্ষ্য করলেন চারপাশের জঙ্গল যেন দ্রুত বদলে যাচ্ছে। 1974 সালের পরিচিত বনপথ আর নেই। গাছগুলো অদ্ভুতভাবে বড় আর ডালপালাগুলো সাপের মতো মোচড়াচ্ছে। হঠাৎ তিনি এক বিশাল খোলা প্রান্তরে এসে পড়লেন। সামনে তাকিয়ে রঞ্জন স্তব্ধ হয়ে গেলেন। কুয়াশার আস্তরণ ভেদ করে সামনে একটি ছোট জনপদ দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো ঘরবাড়ি নেই, বরং পাথরের তৈরি অদ্ভুত সব গম্বুজ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সেখানে জ্বলছে বড় বড় মশাল, যা সেই সময়েও বান্দরবানের কোনো পাড়ায় দেখা যেত না। রঞ্জন বুঝতে পারলেন তিনি আর 1974 সালে নেই। তলোয়ারটি তাকে সময়ের এমন এক চোরাবালিতে নিয়ে এসেছে যেখান থেকে ফেরার পথ অসম্ভব বললেই চলে। তারপর তার দেখা হয়ে যায় এক রহস্যময় ব্যক্তির সঙ্গে ওখানে। ওই ব্যক্তিটির নাম চিনশো। সেই গ্রাম মশালগুলোর নিচে রঞ্জন একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। লোকটির পরিচয় অত্যন্ত রহস্যময়ভাবে তিনি নিলেন। তার নাম চিনশো। চিনশো দেখতে অনেকটা পাহাড়ি উপজাতির মতো হলেও তার পোশাক ছিল সম্পূর্ণ আলাদা। গায়ে বাঘের চামড়ার একটা জ্যাকেট এবং কপালে সাদা চুন দিয়ে আঁকা একটি তৃতীয় চোখ।
চিনস রঞ্জনের দিকে এগিয়ে এসে খুব শান্ত গলায় বললেন, রঞ্জন, তুমি সময়ের ভুল দরজায় কড়া নেড়েছ। তোমার দাদা তোমাকে বাঁচাতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু তলোয়ারটি এখন ক্ষুধার্ত। রঞ্জন লক্ষ্য করলেন চিনসর কোনো ছায়া নেই। মশাল জ্বলছে তার ঠিক পাশেই, কিন্তু মাটিতে তার কোনো প্রতিবিম্ব পড়ছে না। চিনস আসলে কোনো মানুষ নয়, সে হলো এই পাহাড়ের প্রাচীন সময় রক্ষক। সে জানালো সে এই তলোয়ারটি আসলে একটি চাবি। তান্ত্রিক উ মং এটি ব্যবহার করে আধুনিক পৃথিবী থেকে সেই আদিম অন্ধকার শক্তিকে ফিরিয়ে আনতে চায়, যারা একসময় মানুষের রক্ত পান করত। ঠিক সেই মুহূর্তেই রঞ্জনের হাতে থাকা তলোয়ারটি কাঁপতে শুরু করলো। তলোয়ারের সেই খুলি আকৃতির হাতলটি জীবন্ত হয়ে রঞ্জনের কবজি কামড়ে ধরল। রঞ্জনের রক্ত চুয়ে চুয়ে পড়তে লাগলো তলোয়ারের ব্লেডে। চিনসর শান্ত চোখে হঠাৎ আতঙ্ক দেখা দিল। সে চিৎকার করে উঠল, রঞ্জন, তলোয়ারটি ছাড়ার চেষ্টা করো না, ওটা এখন তোমার শরীর থেকে প্রাণ টেনে নিচ্ছে। তোমাকে এখনই একটা কাজ করতে হবে, নইলে এই গ্রাম আর তোমার বর্তমান সময় সব একাকার হয়ে মিশে যাবে নরকের সাথে। হঠাৎ রঞ্জন অনুভব করলেন তার পিঠের চামড়া কেউ একজন নখ দিয়ে আঁচড়াচ্ছে। তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন তান্ত্রিক উ মং সেখানে নেই, কিন্তু তার কণ্ঠস্বর বাতাসের সাথে ভেসে আসছে। উ মং অট্ট হাসি দিয়ে বলছে, রঞ্জন, তুই তো নিজেই বলি হয়ে গেলি, এখন তোর রক্তই খুলবে সেই প্রাচীন দরজা। এদিকে রঞ্জনের কবজি বেয়ে তলোয়ারের ব্লেডে রক্ত চুয়ে চুয়ে পড়ছে, আর প্রতিটি ফোঁটা রক্ত পড়ার সাথে সাথে তলোয়ারটি উজ্জ্বল লাল রঙে ধারণ করছে। চিনস নামের সেই অদ্ভুত মানুষটি, যার কোনো ছায়া নেই, সে রঞ্জনের দিকে ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। তার চোখে এখন আর সেই শান্ত ভাব নেই, সেখানে ফুটে উঠেছে এক তীব্র ক্ষুধা। রঞ্জন যন্ত্রণায় কাতরে কাতরে উঠলেন। উঠে তিনি দেখলেন চিনস তার বাঘের চামড়ার জ্যাকেটের ভেতর থেকে হাড়ের তৈরি একটা ছোট্ট বাঁশি বের করলো। সে সেটি ঠোঁটে ছোঁয়ানোর আগেই রঞ্জনের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। চিনসর আসল পরিচয় কোনো সময় রক্ষক নয়, সে হলো এই পাহাড়ের বিচরণকারী এক আত্মা শিকারী। 1970-এর দশকে পাহাড়ি এলাকায় প্রচলিত ছিল যে কিছু লোক মৃত মানুষের আত্মা আর তাজা রক্ত ব্যবহার করে অমরত্ব লাভের চেষ্টা করে। চিনস আর তান্ত্রিক উ মং আসলে একই মুদ্রার দুই পিঠ। তান্ত্রিকের কাজ ছিল রঞ্জনকে ভয় দেখিয়ে বা বাধ্য করে তলোয়ারটি দিয়ে বলির জন্য প্রস্তুত করা, আর চিনসর কাজ হলো সেই বলির রক্ত আর আত্মাকে বন্দী করা। চিনসর রঞ্জনের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, উ মং তো বোকা। সে ভেবেছিল এই তলোয়ার দিয়ে সে অন্ধকার জগতের দরজা খুলবে, কিন্তু আমি জানি এই তলোয়ারের ভেতরে তোমার দাদার যে আত্মা বন্দী আছে, সেই শুদ্ধ আত্মার সাথে তোমার এই তাজা রক্ত মিশলে আমি পাবো চিরযৌবন। তোকে মারার জন্য আমি 50 বছর অপেক্ষা করছি, রঞ্জন। তখন রঞ্জনের শরীর অবশ হয়ে আসছে এরকম কথাবার্তা এবং ঘটনা শোনার পর। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল তার দাদা নিখোঁজ হওয়ার আগে তাকে একটা ছোট্ট রূপার কবচ দিয়েছিলেন। সেটা তার ফতুয়ার ভেতরের পকেটে সবসময় থাকে। 1970-এর দশকে পাহাড়িদের বিশ্বাস ছিল রূপা হলো অশুভ শক্তির জম। রঞ্জন তার অবশ হাত দিয়ে কোনো মতে কবজিটি বের করে তলোয়ারের সেই খুলি হাতলটির উপর চেপে ধরলেন। সাথে সাথে এক বিকট শব্দে পুরো পাহাড় কেঁপে উঠল। তলোয়ারটি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো এবং চিনস তখন যন্ত্রণায় মাটিয়ে পড়তে লাগলো। রঞ্জন যখন ভাবলেন তিনি
এই অবস্থার পরিণতিতে তিনি বেঁচে গেলেন, তখনই দেখলেন চারপাশের সেই আদিম গ্রামটি ধুলোর মতো মিশে যাচ্ছে, কিন্তু মাটি ফেটে এক অদ্ভুত ধরনের আওয়াজ হতে শুরু করলো। রঞ্জন চাকমা তখন দেখতে পারলেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে শত শত কঙ্কালসার হাত। এগুলো সেই সব মানুষের যাদের চিনশো আর উমং গত কয়েকশো বছর ধরে বলি দিয়েছে। কিন্তু এবার আর তারা রঞ্জনকে আক্রমণ করলো না। তারা সবাই মিলে চিনশোকে মাটির নিচে টেনে নিয়ে যেতে শুরু করলো। চিনশো আর্তনাদ করে রঞ্জনের পা জড়িয়ে ধরল। আমাকে বাঁচাও, আমি তোমাকে পথ দেখিয়ে দেব, তোমার সময় ফিরে যাওয়ার। তখন রঞ্জন যখন দুটানায় পড়ে যায়, চিনশোকে বাঁচাবেন নাকি তাকে নরকে যেতে দিবেন, ঠিক তখন তার সামনে আবার সেই মুখহীন অবয়বটি ভেসে উঠল। তার দাদার ছায়াটি এবার রঞ্জনের হাত থেকে তলোয়ারটি কেড়ে নিল। রঞ্জন দেখলেন তার দাদার ছায়াটি তলোয়ারটি হাতে নিয়ে চিনশোর দিকে নয়, বরং রঞ্জনের দিকে, ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এক বিশাল অন্ধকার অবয়বের দিকে তাক করল। এদিকে রঞ্জনের ঘাড়ের কাছে নিঃশ্বাসটা ক্রমে ভারী হয়ে আসছিল। বাতাসের আর্দ্রতা হঠাৎ কমে গিয়ে এক ভ্যাপসা গরম আর পচা লাশের গন্ধ চারপাশটা ছেয়ে ফেলল। রঞ্জন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালেন। তিনি যা দেখলেন তা দেখার জন্য পৃথিবীর কোনো মানুষই মানসিকভাবে প্রস্তুত থাকে না। উমং তান্ত্রিক এখন আর সেই হাড় ঝিরঝিরে বৃদ্ধ নেই। তার শরীরটা ফুলে ফেপে প্রায় 8 ফুট লম্বা হয়ে গেছে। গায়ের চামড়া ফেটে গিয়ে সেখান থেকে কালো আলকাতরার মতো কিছু একটা চুয়ে পড়ছে। তার কোনো চোখ নেই, শুধু দুটো জ্বলন্ত গর্ত। 70-এর দশকের সেই নিস্তব্ধ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তান্ত্রিক উমং তার আসল রূপ প্রকাশ করল। সে আসলে কোনো মানুষ নয়, সে হলো হিল ডিমন বা পাহাড়ের এক প্রাচীন অপশক্তি, যে মানুষের রূপ ধরে যুগে যুগে সাধনা করে আসছিল। রঞ্জনের দাদার সেই মুখহীন ছায়াটি তখনও তলোয়ার হাতে দাঁড়িয়ে চিনশোকে তখন মাটির তলার হাজার হাজার কঙ্কালসার হাত টেনে হিচড়ে নিচের দিকে নিয়ে যাচ্ছে। চিনশোর চিৎকার পাহাড়ের দেওয়ালে ধাক্কা দিয়ে প্রতিদ্বন্দ্বিত হচ্ছিল। তখন উমং এক বিকট হুঙ্কার দিয়ে রঞ্জনের দিকে হাত বাড়ালো, কিন্তু মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো সেই তলোয়ার। রঞ্জনের দাদার ছায়াটি অসম্ভব ক্ষিপ্রতার তলোয়ারটি দিয়ে উমংয়ের দিকে আঘাত হানল। আশ্চর্যের বিষয় হলো যে তলোয়ারের প্রতিটি কোপ যখন উমংয়ের গায়ে লাগছিল, তখন রক্ত নয়, বরং সেখান থেকে নীল রঙের এক ধরনের আগুন বের হচ্ছিল। রঞ্জন মাটির সাথে মিশে গিয়ে এই অতি প্রাকৃত লড়াই দেখেছিলেন। তার মনে হলো এই তলোয়ারটি আসলে কোনো মারণাস্ত্র নয়, এটি একটি সোল প্রিজন বা আত্মাবন্দী করার আধার। উমং আর চিনশো দুজনেই এই তলোয়ারের নিয়ন্ত্রণ চেয়েছিল, যাতে তারা অমর হতে পারে, কিন্তু তারা জানতো না যে এই তলোয়ারের পূর্ণ নিয়ন্ত্রণ কেবল সেই বংশেই রক্তেই করতে পারবে যারা একসময় এটি তৈরি করেছিল। রঞ্জন বুঝতে পারলেন তারা পূর্বপুরুষরা সাধারণ মানুষ ছিলেন না, তারা ছিলেন এই পাহাড়ের রক্ষক। লড়াইয়ের এক পর্যায়ে উমং তার বিশাল হাত দিয়ে দাদার ছায়াটিকে ঝাপটে ধরল। ছায়াটি ক্রমেই ম্লান হয়ে আসছে। রঞ্জন বুঝতে পারলেন তার দাদা আর বেশিক্ষণ টিকতে পারবেন না। রঞ্জনের কবজির ক্ষত থেকে তখনও রক্ত ঝরছে। তিনি হঠাৎ এক দুঃসাহসিকতার কাজ করে বসলেন। তিনি হামাগুড়ি দিয়ে সেই তলোয়ারের কাছে পৌঁছালেন, যা লড়াইয়ের সময় দাদার হাত থেকে মাটিতে পড়ে গিয়েছিল। রঞ্জন নিজের রক্তাক্ত হাত দিয়ে তলোয়ারের ব্লেডটি শক্ত করে ধরলেন এবং চিৎকার করে বললেন, এই রক্তের ঋণ আজ আমি শেষ করছি। রঞ্জন তলোয়ারটি নিয়ে সরাসরি উমংয়ের বুক বরাবর চালিয়ে দিলেন। এক মুহূর্তের জন্য পুরো পাহাড় নিস্তব্ধ হয়ে গেল। না কোনো শব্দ, না কোনো বাতাস। উমংয়ের দেহ থেকে এক তীব্র সাদা আলো বের হতে শুরু করলো। সেই আলোতে রঞ্জন দেখলেন তার দাদার সেই মুখহীন অবয়বটি ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। এক পলকের জন্য তিনি তার দাদার হাসি মুখ দেখতে পেলেন, ঠিক যেমনটা তিনি তার
বাবার কাছে রাখা পুরনো সাদা কালো ছবিতে দেখেছিলেন। দাদা তার মাথায় হাত রাখলেন। এক অদ্ভুত প্রশান্তি রঞ্জনের পুরো শরীরে ছড়িয়ে পড়ল। দাদা ফিসফিস করে বললেন, ফিরে যা রঞ্জন, 1974 তোকে ডাকছে। পরদিন সকালে রুমা উপজেলার বর্ডার গার্ডরা রঞ্জনকে খুঁজে পায় সাঙ্গু নদীর পাড়ে বালুর উপর অজ্ঞান অবস্থায়। তার পরনের ফতোয়া ছিঁড়ে গেছে, শরীরটা রক্তে ভরা, আর কবজিতে এক গভীর ক্ষতের দাগ। আশ্চর্যজনকভাবে তার পাশে পড়েছিল একটা পুরনো জং ধরা পিতলের আংটি। রঞ্জন যখন সুস্থ হয়ে পুরো ঘটনাটা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেন, তখন সবাই এই বিষয় নিয়ে অনেকটা ভাবেন। তখন সবাই মিলে সেই নদীর ধারে দাঁড়িয়ে সেই পাহাড়ের দিকে তাকালেন। দেখলেন উমংয়ের সেই গুহাটি আর নেই। এক বিশাল ভূমিধসে গুহাটি চিরতরে বন্ধ হয়ে গেছে এবং ওই পাহাড়টি চিরতরে ওখান থেকে মুছে গিয়েছে। এদিকে ওখানে থাকা লোকজন এবং রঞ্জনের যে বন্ধু বান্ধবরা ছিল সবাই সেখানে আটকে উঠল। সেখান থেকেই সেই ঘটনাটি আরো গভীরতা প্রকাশ পায়। 1970 দশকের সেই আধুনিকতা বিবর্জিত সময়ে এই ঘটনাটি সরকারি ডায়েরিতে নিখোঁজ এবং বিভ্রান্তি হিসেবে নথিভুক্ত করা হয়। কিন্তু বান্দরবানের সেই এলাকার বয়স্ক মানুষেরা আজও রাতে একা সাঙ্গু নদীর পাড়ে যেতে ভয় পায়। তারা বলে, এখনো কুয়াশাচ্ছন্ন রাতে পাহাড়ের চূড়ায় একটি নীল আলো জ্বলে ওঠে, আর শোনা যায় এক পুরনো তলোয়ারের ঝনঝনানি। রঞ্জন চাকমা এরপর আর কোনোদিন সেই জঙ্গলে ডিউটি নেননি। তিনি চাকরি ছেড়ে শহরে চলে আসেন, কিন্তু সারা জীবন তার কবজির সেই দাগটি তাকে মনে করিয়ে দিত পৃথিবীর সব রহস্যের সমাধান বিজ্ঞানে নেই। কিছু রহস্য পাহাড়ের কুয়াশার মতোই অন্ধকার আর প্রাচীন।